এটা রাখতে হবে পাশে। এটা গ্যাপ হবে না এটাগুলো রাখবেন। এটা হাতে রাখতে হবে। এটা পকেটে এটা চেক করে দিবি অথবা তাহলে আবার রিভিউ দিবেন না লাইক সেকশন করা আছে এটা তো পকেটে রাখলে হবে আসেন আসেন। হ্যাঁ দিয়ে যান দিয়ে যান নিয়ে আসেন। আজকে আমরা পাইছি তো, তা আপনারও দেওয়ার। সাইফুল কি অবস্থা তো হঠাৎ গেছে। হ্যাঁ আচ্ছা চালু হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাস ফরাইজ সংক্রান্ত। ফরাইজ বলতে কি কি বুঝাই আমরা, কি বুঝি? ফরাইজ বলতে শরীয়তের বিধান মতে, অর্থাৎ ইসলামিক শরীয়তের বিধান মতে, ঠিক আছে? ইসলামিক শরীয়তের বিধান মতে মৃত ব্যক্তির উত্তরাধিকারগণের নিকট যে অংশ হিসেবে অংশীদারকে যে সম্পত্তি বন্টন করা হয় ওটাকে ওই যে হারে বন্টন করা হবে ওটাকে ফরাইজ বলে, ঠিক আছে? অর্থাৎ একজন মৃত ব্যক্তির উত্তরাধিকার বলতে কি বুঝাই আমরা? পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন বা নিকটতম আত্মীয়, ওনাদেরকে উত্তরাধিকার বোঝায়, ঠিক আছে? ওনাদের কে কতটুকু পাবে এটা ইসলামের শরীয়ত যে বিধান মতে হয় এটাকে ফরাইজ বলে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফরাইজ মতে উত্তরাধিকার মৃত ব্যক্তির উত্তরাধিকারকে ব্যক্তি আমি কি বলছিলাম? মৃত ব্যক্তির উত্তরাধিকার নিকট সম্পত্তি ওনার রেখে যাওয়া, মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি বন্টনের হারকে, ঠিক আছে, ফরাইজ বলা হয়। এখন উত্তরাধিকার বলতে আমরা কি বুঝি? উত্তরাধিকারকে আমরা তিনটি ভাগে ভাগ করব। এই উত্তরাধিকারকে আমরা কয়টি ভাগে ভাগ করব? তিন ভাগে ভাগ করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তাহলে আমরা 3 ভাগে ভাগ করে দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে, ধরেন উত্তরাধিকারের মধ্যে কিছু উত্তরাধিকারের নির্দিষ্ট হার আছে, নির্দিষ্ট উনি এত হারে এত অংশ পাবে, ঠিক আছে? এরকম নির্দিষ্ট করে দেওয়া আছে, যেমন পিতা মাতা স্ত্রী এগুলোকে নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে নির্দিষ্টভাবে ভাগে বুকখারি, ঠিক আছে? আমরা উত্তরাধিকারকে 3 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে যেটা নির্দিষ্ট ভাগে বুকখারি, অর্থাৎ নির্দিষ্ট রয়েছে কে কতটুকু পাবে। আমি এটা সহজ ভাষায় বলতেছি, ঠিক আছে? ধরেন যিনি মারা গেছে ওনার ছেলে মেয়ে মা বাবা স্ত্রী সবাই আছে, তাহলে সবার তো নির্দিষ্ট নাই কে অংশ কতটুকু পাবে। যা নির্দিষ্ট আছে শরীয়তের বিধানে, যা অংশ নির্দিষ্ট প্রথমে এরকম একটা ভাগ দিব। তারপর আরেকটা ভাগ নিব, দেখি নির্দিষ্ট দেওয়ার পরে কি অবশিষ্ট যা থাকবে, অবশিষ্ট কি থাকবে, যে ওয়ারিশ থাকবে অর্থাৎ অবশিষ্ট বুকখারি। এই দুইটা কি বোঝা গেছে? বুঝতে পারছো দুইটা? নাতিরা এটা আসবে, এটা পর্যায়ক্রমে আসবে। কি আমি জাস্ট বোঝাতে চাচ্ছি, একজন মৃত ব্যক্তির ধরেন ছেলে মেয়ে রেখে গেছে, স্ত্রী রেখে গেছে, পিতা মাতা রেখে গেছে, তাহলে শরীয়তের বিধানে
অর্থাৎ ফরাইজে তখন ওরা না পেলেও তাদের একটা নির্দিষ্ট ইয়ে আছে। এখন ধর আমি বলে দিই ছেলে ছেলে কতটুকু ভাবে এটা নির্দিষ্ট নাই, কিন্তু স্ত্রী কতটুকু ভাবে এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। যত সম্পত্তি থাক 8 ভাগের 1 ভাগ হতে পারে, 4 ভাগের 1 ভাগও হতে পারে, ঠিক আছে। কোন পজিশনে এটা এটা দেখতে হবে। তবে আমি বোঝাতে চাচ্ছি এটা উনি যে এই 8 ভাগের 1 ভাগ বলছেন যে এটা নির্দিষ্ট করে দেওয়া আছে, একটা নির্দিষ্ট আছে। এক প্রকার নির্দিষ্ট আছে। এখন যাদের নির্দিষ্ট আছে ওটা এক শ্রেণী, আর নির্দিষ্ট দেওয়ার পরে অবশিষ্ট যে বুকখারি থাকবে ওনার এক শ্রেণী। এই জন্য আমি দ্বিতীয় প্রকারটা আনলাম। তৃতীয় প্রকার আসবে নিকটতম। প্রতিদিনকে নিকটতম আত্মীয়, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটাকে একটু ফলো করবো সবসময়। একটু নোট করে নিয়ে তিন প্রকার। ঠিক আছে, নোট দিয়েছি। একটু আমরা খেয়াল করি, আমরা নির্দিষ্ট বলছি না, নির্দিষ্ট হারে, ঠিক আছে। পাই নাই তোমাদের? হয়েছে। আমি জাস্ট এটা ফরাইজের এটা তোমার দাঁড়াবে এইভাবে দিতে গেলে অনেক মাথায় মানে বুঝতে বুঝতে দেখবা যায় জিরো হয়ে যাবে আবার, যদি ভালো করে মাথায় রাখতে না পারো। আমি সেজন্য যাদের এই মন থাকে সবসময় এরকম নির্দিষ্ট করে ইয়ে করে দেবো। এই যে নির্দিষ্ট নির্দিষ্ট বলতে, ঠিক আছে, নির্দিষ্ট হারে, নির্দিষ্ট হারে 12 জনে পেয়ে থাকবেন, ঠিক আছে। নির্দিষ্ট হারে 12 জন, তন্মধ্যে পুরুষ ঠিক আছে। 12 জন, তার মধ্যে পুরুষ 7 জন, মহিলা 8 জন। এই যে নির্দিষ্ট হারে 12 জনের মধ্যে 4 জন পুরুষ পাবে, 8 জন মহিলা। বুঝা গেছে? এখন দেখি আমরা এই 4 জন, ঠিক আছে। 4 জন কে কে? এক পিতা, স্বামী,
বৈপিত্রের ভাই। বই পিত্রে হ্যাঁ বৈপিত্রের ভাই। বুঝাই দিব এটা কি বৈপিত্রের ভাই। বৈপিত্রের ভাই। বই ভই এই বই মাথার ভূত এটা দিয়ে কি বোঝায় কাকে বোঝায় আমি বলতেছি এগুলোর বিশ্লেষণ দিব। আগে লিখে একটু বুঝাই নোটটা শেষ করবে না। তাহলে 4 জন পুরুষের নাম আসছে, ঠিক আছে। পিতা তো বোঝা গেছে না, পিতা মানে মৃত ব্যক্তির বাবা হবে আর কি। স্বামী, পিতা স্বামী, স্বামী তো আমরা বুঝতেছি, দাদাও তো বুঝতেছি। বৈপিত্রের ভাই তো ভাই আপনার ভাই ধরেন। বৈপিত্রের ভাই বলতে যদি আমরা সহোদর ভাই দেখি, সহোদর ভাই ভাই হচ্ছে কে? আপন ভাই। আপন বলতে কি বোঝায়? একই মায়ের একই পিতার সন্তান হলে এটা সহোদর ভাই বা আপন ভাই আমরা যেটা বলি। আবার এরকম হলে হবে না আপনের, এটা আমার আপনের চাইতে আপন। এটা আমাদের কিছু শর্ত আছে, ধরেন এই যে বললাম না এটাকে সহোদর ভাই হলে এক ভাষা, বৈপিত্রের ভাই হলে একরকম। এখানে অংশ যখন ভাগ করতে যাবো, যেটা সহোদর ভাই পাবে এটা হয়তো বৈপিত্রের ভাই পাবে না, ঠিক আছে। তো অনেকে বলে না এটা আমার আপনের চাইতে আপন ভাই। তো ওরকম ওটা হচ্ছে আবেগের 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 ভাষা। বৈপিত্রের ভাইটা হচ্ছে যে ধরেন আপনার ভাই, ঠিক আছে, একই মায়ের সন্তান দুজন, কিন্তু আপনাদের দুজনের পিতা ভিন্ন। বুঝতে পারছেন? এই 8 জনের পরিচিতিটা আমরা নিই, 4 জনের পরিচিতিটা আমরা নোট করছি না। মা বাবা মাতা 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 লেখেন 2, স্ত্রী, আপন কন্যা। 4 নম্বর
বোন, এটাও সহোদর বোন। আপন বোন মানে সহোদর বোন। তা আবার কোনো সময় কোনো আবার সহোদর বললে বুঝবেন না, ওই জন্য হয়েছে বোন। হ্যাঁ, একই বাবা। নোটটা হয়েছে? নোটটা হয়েছে? বলে একটা পেয়ার পেজ নিই, আলাদা পেজে নিই আমরা। আমরা এখন যে নোটগুলো দিব এগুলো জাস্ট থিওরিটা মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে সত্য ভাগ করতে পারবা, ঠিক আছে? সিম্পল যেগুলো কমন আমি সেগুলো নোট দিব তোমাদের শুধু, ঠিক আছে? আমরা 1 নম্বরে কি আনছি? পিতা। পিতা যখন আনছি বোঝা যাচ্ছে উনি কার থেকে সম্পত্তি পাবেন। কার থেকে সম্পত্তি পাবেন? পুত্র থেকে, ঠিক আছে? পুত্র থেকে এখন কতটুকু পাবে? কতটুকু পাবে? আসবে সে অর্থাৎ সন্তান থেকে আর কি, সন্তান থেকে কথায়। হ্যাঁ, মৃত ব্যক্তির এখানে যা পড়াইছে আমরা আনতেছি কি মৃত ব্যক্তির, মৃত ব্যক্তির পিতা। মৃত ব্যক্তির পিতা বলতে কি এটা মহিলা হতে পারে, এটা পুরুষও হতে পারে। এখন আমরা এখানে বুঝাইছি পুরুষ কোন অবস্থায় সম্পত্তির মালিক হতে পারে। পিতা তো একজন পুরুষ, স্বামী একজন পুরুষ, দাদা একজন পুরুষ, বউ পিতরের ভাইও কিন্তু একজন পুরুষ। পুরুষরা আমরা চার গিয়া থেকে আমরা সম্পত্তিটা পাচ্ছি নির্দিষ্ট হারে। কিন্তু দেখেন আমাদের এই শরীয়তে মহিলাদেরকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আট গিয়াই পাচ্ছেন উনি ওনারা। তাহলে দেখেন পিতা পুত্র থেকে কতটুকু অংশ পাবে? পুত্র থেকে 6/1 অংশ সম্পত্তি পাবে। নোট করি। ছয় ভাগের 1 ভাগ। তাহলে আমি এখানে শিখাচ্ছি কি পিতা পুত্র থেকে পাচ্ছে কত? 6/1 পাবে। 6/1 এই জিনিসটা নিচে থাকবে 6, এইভাবে লিখতে হবে লাগবে, ঠিক আছে? 6/1। তাহলে আমি শিখাইছি কি 6/1 এই সত্য পাবে। এখন দেখেন আর কেউ বলতেছে 3/1 পাবে, তখন কি করবা? কেউ যদি বলে 3/1 পাবে, তাহলে আগে বুঝতে হবে মৃত ব্যক্তির কি, মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে, ঠিক আছে? মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে 6/1, আর যদি সন্তান না থাকে তাহলে 3/1। মৃত ব্যক্তির পুত্র সন্তান না থাকলে, পুত্র সন্তান হবে দেখেন, পুত্র সন্তান। পুত্র সন্তান বা কোনো সন্তান না থাকলে 3/1 এটা পাবে, ঠিক আছে? ধরেন মৃত ব্যক্তির ভাইও আছে, পিতাও আছে, পুত্র আছে। পুত্র থাকলে তো ভাই বোন ওয়ারিশ হয় না, ঠিক আছে? ধরেন মৃত ব্যক্তির কোনো সন্তান নাই, ভাইও আছে, পিতাও আছে, ঠিক আছে?
বা স্ত্রীও আছে ধরেন, তাহলে ভাইয়ে কতটুকু পাবে? এই অংশটা আসছে? আসে নাই। একটা নোট রাখেন, পিতা থাকলে ভাই ভাই বোনেরা ওয়ারিশ হয় না। মুখস্থ করে পারবেন এগুলো। পিতা থাকলে ভাই বোনেরা ওয়ারিশ হয় না। যদি পিতা থাকে তাহলে ভাই বোনেরা কোনো সময় ওয়ারিশ হবে না, বঞ্চিত হবে। এটা নোট রাখতে হবে, এটা মাইন্ডে রাখতে হবে। এটা আমরা এখন প্রশ্ন তৈরি করবো, এগুলো যেটা ব্যবহারিক করবো হয়তো আগামী ক্লাসে করতে পারি বা ক্লাসে এসে করতে পারি, কিন্তু এগুলো সব চলে আসবে যা যা আমরা এই পর্যন্ত শিখছি, ঠিক আছে? ওয়ারিশ হয় না, হবে না। আচ্ছা, তাহলে এটা বোঝা। দ্বিতীয় নাম্বার আছে কি? স্বামী। তাহলে স্বামী হচ্ছে কার থেকে পাবে? স্বামী স্ত্রী থেকে। কতটুকু পাবে কার জানা আছে? তাপস, তোমার স্বামী কতটুকু পাবে স্ত্রী থেকে? এখানে কার জানা আছে? হ্যাঁ, 4/1 4/1 স্বামী স্ত্রী থেকে 4/1 পাবে। এটা আমরা একটু নোট নিই। স্বামী স্ত্রী থেকে 4/1 পাবে। দুই নম্বরে 4/1 স্বামী থেকে না, স্ত্রী থেকে স্বামী পাবে। এগুলো আমি পুরুষের ব্যাখ্যা দিচ্ছি এখন। 4/1 মোট সম্পত্তি থেকে। মোট সম্পত্তি বলতে অর্থাৎ এমনি মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে যাবে ওই সম্পত্তি থেকে ওনার কর্জ, ওনার অতীত থাকলে ওনার কাফন দাফনের খরচ সব কিছু বাদ দিয়ে অবশিষ্ট সম্পত্তি বর্ণনা হবে। যে এটা পড়াচ্ছে বিধান মতো, ঠিক আছে? দেখছি আমরা এটা। স্ত্রী থেকে স্বামী কতটুকু পাবে? 4/1 এটা মুখস্থ করে ফেলি সাথে সাথে। তবে যদি কোনো সন্তান না থাকে, কোনো সন্তানই যদি না থাকে, পুত্র সন্তান না, এক্ষেত্রে 2/1 যদি কোনো সন্তান না থাকে, অর্ধেক। ঠিক আছে, 2/1 অর্ধেক। আর দাদারটা আসি। দাদা পিতার পিতার অংশ দাদা কার থেকে পাবে? সাথী থেকে। ঠিক আছে, তো দাদা দেবে না, কিন্তু দাদা কিভাবে পাবে? পিতা যেভাবে পাবে দাদা ঠিক কিভাবে পাবে? 4/1 আচ্ছা, আমরা মূল জিনিসটা আসি। তারপর আসি মাতা। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই দুইটা জিনিস রাখি। এই দুইটা জিনিস রাখলে বাকিটা এমনি চলে আসবে। ঠিক আছে, এটা তো দিয়েছি দাদারটা, ঠিক আছে। মাতারটা আসি। মাতা পাবে, আসবে। আপনারা এটা শুধু নোট এটা রাখেন না, এই তিনটা রাখেন, ওটা আপনি আপনি চলে আসবে। পাবে পাবে যেটা রাখছি আর কি, এটা ঠিক আছে। মাতা মাতা 6/1 না, থাকুন থাকলে থাকলে পুত্র সন্তান থাকলে মাতা পাবে, এটা নির্দিষ্ট। পাবে, হ্যাঁ হ্যাঁ, পাবে। থাকলেও পাবে, না থাকলেও পাবে।
পিতারটা আর ভিন্ন। মাথা পুত্র থেকে না পিতা মাতা দুজন থাকলে দুজন সম্পত্তি পাবে, কথা হচ্ছে এটা। কম বেশ করতে হয় 6 ভাগের 1 ভাগ। পুত্র থেকে বলে না মাথা পুত্র থেকে মাতা কার থেকে পাবে? মা যেখানে আসছে ছেলে থেকে পাবে, পুত্র কন্যা থেকে, সন্তান থেকে পাবে, এক কথাই। ঠিক আছে, পুত্র বললে ভুল হবে এখানে, কারণ মেয়ে থেকেও পাবে, এই জন্য সন্তান থেকে পাবে। ওটা বলতে চাচ্ছি না পিতা যেরকম যদি পুত্র সন্তান থাকে তবে লাগবে না কবি যেরকম হ্যাঁ, 6 ভাগের 1 ভাগ। মানে না থাকলে 3 ভাগের 1 ভাগ। আরেকটা কথা হচ্ছে, আচ্ছা এটা এটা পরে দিব, পিতারটা নির্দিষ্ট হারে ভাগ দেওয়ার পরে অবশিষ্ট সন্ধি সম্পত্তি থাকে, তাও কিন্তু পিতা পাবে, নির্দিষ্ট করে দেওয়ার পরও। এটা আমি যখন করাবো তখন জাস্ট যেটা আমি নোট দিচ্ছি এগুলো একটু ভালো। স্ত্রীটা আসি, স্ত্রী স্বামী থেকে 8 ভাগের 1 অংশ পাবে। এগুলো তো আমরা নোট নিয়েছি না প্রথম পর্যায়ে? 8 ভাগের 1 ভাগ। আমি জাস্ট এগুলো বোঝাচ্ছি যে শুধু এই জিনিসটা বোঝানোর জন্য, নির্দিষ্ট ভাগে বা অবশিষ্ট ভাগে ভোগকারী, এই দুইটা জিনিস বোঝানোর জন্য, আপনাদের এই দুইটা জিনিস বোঝানোর জন্য জাস্ট আমি এই ফর্মুলাটা আনছি। ঠিক আছে, লিখছো? স্ত্রী কতটুকু পাবে স্বামী থেকে? 8 ভাগের 1 ভাগ। যদি কোনো সন্তান না থাকে, যদি কোনো সন্তান না থাকে 4 ভাগের 1 ভাগ। এটাও নোট নি। এখন বোঝা যাবে আপনারা কি নোট নিয়েছেন এটা। ঠিক আছে, ধরে নিলাম মৃত ব্যক্তির একজন স্ত্রী, একজন পুত্র, একজন কন্যা, এগুলো সব জন। ঠিক আছে, কন্যা, একজন মাতা আছে। ঠিক আছে, তাহলে ওনাদের মাঝে আমরা সম্পত্তিটা বর্ণনা করতে হবে না? প্রথমে আমরা বুঝে নিলাম কি মৃত ব্যক্তির কে আছে, ওয়ারিশ কে। তাহলে উত্তরাধিকার আছে কি? একজন স্ত্রী, একজন পুত্র, একজন কন্যা, একজন মাতা। তাহলে দেখি আমরা এটা কিভাবে বর্ণনা করব। স্ত্রীকে কতটুকু দিব? কি দিব? 8 ভাগের 1 ভাগ সম্পত্তি, ওনার মোট সম্পত্তি যত থাকবে ওইখান থেকে আমরা 8 ভাগের 1 ভাগ দিব। ঠিক আছে, পুত্রকে কয় ভাগ দিব? 2 ভাগের 1 ভাগ। কন্যাকে কত দিব? 4 ভাগের 1 ভাগ। মাতাকে 6 ভাগের 1 ভাগ। দেখি আপনারা এটা বলছেন সম্পত্তি আছে ধরেন 1000। ঠিক আছে, আপনারা এটাকে দেখি বর্ণনা করেন তো কে কতটুকু পাচ্ছে 1000-কে।
1000। 1000কে বন্টন করে দেন এভাবে। কে কতটুকু আসছে বলেন, আমাকে বলেন, একজন একজন বলেন। ক্যালকুলেটর হিসাব করেন। 125 কে স্ত্রী, হ্যাঁ ঠিক আছে। 125 পুত্র 500, কন্যা 250, 166। টোটাল করেন এটা, যেটা বের করছেন এটা টোটাল করেন। হ্যাঁ 50 এটা এই 125 বলছে একজন। কত হচ্ছে? 1000। হ্যাঁ কার স্ত্রী? ও তুমি মৃত ব্যক্তির স্ত্রী। এখানে কারো স্ত্রী কথা বলা হয়নি। মৃত 470 কিভাবে আসছে? কিভাবে? বোঝা যায় না এবার আমাকে। পুত্র লেখছেন অর্ধেক, অর্ধেক করলে 500 না? অর্ধেক করলে 500 না? একটু ফলো করি আমরা। আপনারা বলছেন, আমি বলছি একজন স্ত্রী কতটুকু পাবে, আপনারা বলছেন কি 8/1। এটা আমি শিখাইছি? হ্যাঁ শিখাইছি। মাতা 6/1 শিখাইছি। পুত্র যে অর্ধেক পাবে, কন্যা একদম 4/1 পাবে, এটা তো আমি বলছি আপনাদেরকে। আপনারা এটা অর্ধেক বলছেন, একজন বলছে, সবাই হা হা করে বলতেছেন। হ্যাঁ বলছেন আপনারা, সবাই বলছেন এটা, এই জন্য আমি লিখছি। সবাই যেহেতু বলছেন এই জন্য লিখছি, একজন বললে লিখতাম না। ঠিক আছে, এখন আপনাদের যেটা বলছে সেটা যদি আমি না লিখি তাহলে ভুলটা আপনারা বুঝতে পারতেন। ঠিক আছে, আমি পুত্রটা কেটে দিচ্ছি, কন্যাটাও কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট করে দেওয়া আছে একজন স্ত্রী 8/1, মাতা 6/1, এটা জাস্ট এটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখন পুত্র এবং কন্যাটা নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। এটা অবশিষ্ট বুখারির মধ্যে এই শ্রেণীর মধ্যে পড়বে। পুত্র এবং কন্যা কোন শ্রেণীতে পড়বে? অবশিষ্ট বুখারি। তাহলে আমরা আসি, সম্পত্তির পরিমাণ কত? সম্পত্তির পরিমাণ 1000। 1000কে আমরা 8 ভাগ করি। যেহেতু পুত্র কন্যা আছে, ঠিক আছে, তাহলে স্ত্রী কত পাবে? 8/1 ভাগ, 125। মাতা পাবে 6/1 ভাগ, কত? 166 না? আচ্ছা 66। তাহলে 125 আর 166 টোটালি মিলি কত হয়? 291। বাদ দিয়ে এখান থেকে 709। এখন অবশিষ্ট আছে সম্পত্তি কি? 709। এগুলো কারা পাবে? অবশিষ্ট বুখারী কে? পুত্র কন্যা আছে। ঠিক আছে, তাহলে পুত্র আর কন্যা কতটুকু পাবে? পুত্র আর কন্যা 2:1। ঠিক আছে, পুত্র যতটুকু পাবে তার অর্ধেক পাবে কন্যা। বোঝা গেছে? 2 টাকা যদি পুত্র পায়, 1 টাকা পাবে কন্যা। এখন ভাগ করে দেন এটা, পুত্র কতটুকু পাবে? 236 আর কত? 472। এখন ঠিক আছে কিনা দেখেন। এখন আমরা বর্ণনটা করতে পারবো? আমরা যেটা আনছি জাস্ট সেটাই মনে রাখবো যে কিভাবে আমি কি সিস্টেমে বর্ণনা করছি। আর এগুলো যে বিস্তারিত আছে, যে ভবিষ্যৎ ভাই দেখছে, আবম্বন লিখছে, এগুলো হচ্ছে যে আপনার এটাই ভাবে কমন জিনিস। ঠিক আছে, আপনারা কমন জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা যে প্রশিক্ষণ দিচ্ছেন, এই প্রশিক্ষণ করে যদি এই সিম্পল জিনিসটা, সাধারণ জিনিসটা যদি বলতে না পারেন, এই জিনিসটা কিন্তু অনেকেই সচেতন লোকে কিন্তু বলতে পারে। তা আপনারা যদি এখানে প্রশিক্ষণ করে যদি এটা জিনিসটা বলতে না পারেন বা আপনাদের জানা না থাকে, তাহলে হচ্ছে না। ঠিক আছে, আপনারা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। পুত্র যতটুকু পাবে
কন্যা তার অর্ধেক পাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বোঝাই দিচ্ছি। মৃত ব্যক্তির স্বামী থাকলে কতটুকু পাইতো? এখানে তো সন্তান দেওয়া আছে, 4/1 এটা কিন্তু মনে রাখবে, অনেকে কিন্তু ভুল করে ফেলে এগুলো। যাদের জানা আছে কিন্তু তারাও অনেকে এটা অজান্তে ভুল করে ফেলে। এটা কেয়ারফুল সবসময় মনে রাখতে হবে। স্ত্রী এবং স্বামীর ক্ষেত্রে সন্তান না থাকলে এক গ্রুপ পাবে, সন্তান থাকলে পাবে যতটুকু, সন্তান না থাকলে কিন্তু তার ডবল। স্ত্রী হলে 8/1, সন্তান না থাকলে 4/1, স্বামী 4/1, সন্তান না থাকলে 2/1। এটা কিন্তু সব মনে রাখতে হবে। এখন আসি আমরা আরেকটা জ্ঞাতা আসি, উদাহরণে আসি। আরেকটা উদাহরণে হচ্ছে, এবার স্ত্রী কয়টা? 2টা। থাকে না 2টা স্ত্রী? 3জন থাকে না? 4জন থাকে না? থাকে। দেখে আবার বলেন, কে নিচ থেকে যাবো না উপর থেকে আসবো? নিচ থেকে যাই, ঠিক আছে। মাথা কত অংশ পাবে? 6/1। কথা বলেন না আপনারা, এটা তো আর শিখছেন যে না। হ্যাঁ, ভুল করলো তো আমি এটা নোট করতেছি, এটা আবার সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। মনে যেটা আসবে সেটা প্রকাশ করে ফেলবা, নাহলে বোঝা যাবে না। সব মাথা 6/1। স্ত্রী কত পাবে? আমি একটু বোঝার জন্য, ঠিক আছে। মৃত ব্যক্তির হিসাব করতেছি। 2জন কি স্ত্রী, এক হচ্ছে রহিমা, আরেকজন হচ্ছে ঠিক আছে, আরেকজন হচ্ছে জরিনা। এক পুত্র করিম, 2 কন্যা সাকি, রাকি, ঠিক আছে। তারপর এক মাতা, মর্জিনা। দেখি যে অংশটা লিখি আমি, ঠিক আছে। বলেন। 8/1কে, ঠিক আছে। অর্থাৎ স্ত্রী পাবে যে কত? 8/1। স্ত্রী একজন হোক কিংবা 4জন হোক, 5জন উদাহরণ দিই না আমরা, ঠিক আছে। যেহেতু আমরা ইসলামের শরীয়তের বিধান মতে ফরজের জ্ঞা করতেছি, তাহলে এখানে 5জন দিলে সেটা 5জনের উদাহরণ দিলে হবে না, ঠিক আছে। 4জন হোক, তাহলে কত? 8/1 অংশ পাবে স্ত্রী পাবে। এক স্ত্রী হলো 8/1, 4জন থাকলো 8/1। এটাকে বর্ণন করে নিবে আর কি, কয়জন। তাহলে এই 2জনে পাবে যে কত? 8/1। আমি নামটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট এটা বোঝানো যাওয়ার জন্য। তারপর আছে মাথাটা নির্দিষ্ট না, কত? 6/1। তারপর ওনারা পাবে কত?
এটা আবার অর্ধেক এখানে লিখে দিলে হবে না, কারণ ওনাদের অংশ বাদ দিয়ে অবশিষ্ট সম্পত্তিকে অবশিষ্ট অবশিষ্ট থেকে অর্ধেক আর উনি 4/1 4/1 অবশিষ্ট সম্পত্তিকে আবার টোটাল দিলে হবে না, ঠিক আছে? এটাই আলাদা আলাদা 4/1 পাবে কোথেকে গিয়া থেকে অবশিষ্ট অবশিষ্ট সম্পত্তি থেকে, এটা মাথায় রাখতে হবে। দুইজন মিলে করবে সমান হয়ে যাবে সম্পত্তি। হ্যাঁ কর্মী সমান হবে। মাইন্ডে থাকবে। মৃত ব্যক্তির একজন স্ত্রী, ঠিক আছে? আচ্ছা, যদি মৃত ব্যক্তির একজন স্ত্রী একজন কন্যা, ঠিক আছে? কন্যা কয়জন? একজন। একজন পিতা, তাহলে কে কতটুকু পাবে? ফিক্সড কত? একজন যেহেতু উনি ছয় ভাগের এক। ওনার নোট করতে ভুল করেছে, সন্তান আছে, এটা সন্তান না, কন্যা না? পুত্র সন্তান না না, সন্তান না থাকলে আমি আমি বলছি তো একবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কর্নারটা কত? হুম, সন্তান। মোট সম্পত্তি রেজাল্টটা কেমন চলে আসবে আপনাদের মাথায়? মোট সম্পত্তি 1000, ঠিক আছে? তাহলে এটা বন্টন করি। একশো 25, 166, ঠিক আছে? আসছে? না আসলে না, আপনি এই হিসাবটা করেন না আগে। 6/1, 8/1, 125 এটা, ঠিক আছে? বাদ দিতে হবে না, এটা বসাতে হবে। জাস্ট আমরা তো কত পাচ্ছে অংশটা বের করতেছি না, থিওরিটা আমরা জাস্ট অংশটা। 164 না, 125 না, কত হচ্ছে? 700 নয়, বাকি থাকলো। এখানে কিন্তু যেহেতু পুত্র সন্তান নাই, কন্যাটা ফিক্সড। কন্যাটা কত? অর্ধেক, 2/1। তাহলে কন্যা পাবে কত? 500। পিতা পাবে 6/1। কোনটা? না, পিতারটাও ফিক্সড। ধরেন একজন স্ত্রী 8/1 ফিক্সড, 125 পাইছে না? এটাও ফিক্সড, এটাও ফিক্সড করা আছে। কন্যা পাইছে কত? অর্ধেক অংশ, 500। তাহলে আমরা পিতারটাও ফিক্সড নিয়েছি না? তাহলে একজন পিতা পাইছে কত? 164। 6/1 ভাগ কত আছে? 164 আছে। কত হয়েছে সেটা বের করো না, হবে না, এটা বুঝতেছি। কত হয়েছে এটা এখন? আরো 269 টাকা না? 269 আছে। একটু বাইর করেন, বাইর করে দেখেন শর্ট। আমার সাথে সাথে আপনারা হিসাবটা করেন, তাহলে আপনাদের মাথায় আসবে। 269 আছে। অবশিষ্ট সম্পত্তিটা কে পাবে? পিতা পাবে।
স্ত্রীরটাও ফিক্স, কন্যারটাও ফিক্স, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন, এটা আপনাদের সব কষ্টটা আসবে সব সময়। সবাই বলে ওনার কন্যা নাই, ওকে পাবে, কতটুকু সম্পত্তি পাবে, ঠিক আছে? এই চিরুটা মাথায় রাখেন। নির্দিষ্ট মূলত কর্মশালায় পুত্র সন্তান না থাকলে এটা কন্যার মধ্যে আসছে আর কি, আপন কন্যা লেখেন নাই আপনি? আটজন দেখা দেন না, আপন সহ ব্যাখ্যা এখানে দিচ্ছি আর কি, এটা এখানে আছে, বোন না কন্যা আছে, এটা এটা হ্যাঁ এটা। আচ্ছা, এই এই জিনিসটা কি আপনাদের মাথায় আছে এখন? সবার মাথায় আছে তো? এখন থেকে আপনারা হিসেবটা করে দেন আবার আমাকে। একজন স্ত্রী, একজন পিতা, ঠিক আছে, দুইজন কন্যা। মোট সম্পত্তি তাও 1000-কে ভাগ করে দিই। আপনারা হিসেব করেন, আমাকে বলেন, আমি দিচ্ছি। আমাকে বলেন, আমি নোট করি। অংশটা একটু, আচ্ছা অংশটা আমরা রাখছি, এটা টেস্ট করতে হলে করবো। 125, হ্যাঁ কে একজনটা কে? 666। আর উনি 208টা কিভাবে আসছে? 164। এখন এটা কিভাবে বের করছেন আপনি? অধ্যক্ষ করে দিলে তো শেষ, পিতা কত হবে। হ্যাঁ ঠিক আছে, কিছুটা এটা মাথায় যখন আসছে তুমি এটা একটু খেলাও, তুই যে অর্ধেক দিয়ে দিবি আমরা, হ্যাঁ তাহলে কি হবে? হ্যাঁ 500 পাইছি, অর্ধেকে 500। হ্যাঁ ঠিক আছে, আমি যখন একজন কন্যা বলছিলাম, এই পিতা 164, ঠিক আছে, যখন একজন কন্যা ছিল তখন কি 500 পাইছে, এখন দুইজন বিধায় উনি 250 করে 500-কে ভাগ করে দেওয়ার জন্য ওই অবশিষ্ট সম্পত্তি ওনার তো আছেই। এটা একটা স্থির করছিলাম না? আসলে এটা কেন ব্যাপারটা হবে এরকম না, ব্যাপারটা হবে এই যে পিতা 6/1 164, ঠিক আছে, ফিক্স করা। একজন স্ত্রী 8/1 125, ঠিক আছে। এখানে কন্যা পাবে 3/2। কত কত আসে দেখো তো, 1000-কে 3/2 দিয়ে 664 না? একটু যোগ করে দেখি। 125 66 125 666 166 957, অবশিষ্ট কত থাকে? 43। এই 43টা বার বলছিলাম অবশিষ্ট সম্পত্তি পিতা পাবে। এখন আসি, আমরা যেটা নোট করতে হবে, মৃত ব্যক্তির, সেটা পিতা হোক মাতা হোক, সন্তান তো উভয়ের জন্য, পিতার জন্য সন্তান আর মাতার জন্য সন্তান, ঠিক আছে। তাহলে এখানে ধরতে হবে মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে, আমরা এটা নোট করি ভালো করে, এটা নির্দিষ্ট করে নোট করি। মৃত ব্যক্তির
যদি পুত্র সন্তান না থাকে যদি পুত্র সন্তান না থাকে, আচ্ছা, ঠিক আছে, একটি কন্যা সন্তান থাকলে, একটি কন্যা সন্তান থাকলে 2/1 পাবে। আমি আবার বলছি, মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে, একটি কন্যা সন্তান থাকে, তাহলে 2/1 অর্থাৎ অর্ধেক সম্পত্তি পাবে। আর যদি একাধিক কন্যা সন্তান থাকে, একাধিক বলতে কি, একের অধিক, ঠিক আছে, একের অধিক হলে 3/2 সম্পত্তি পাবে। নোট করা হয়েছে? একটি কন্যা সন্তান কত? হ্যাঁ, একটি কন্যা একটি কন্যা সন্তান থাকলে 2/1 অর্ধেক, আর একাধিক থাকলে 3/2। তাহলে এখানে 4 জন পাবেন। এখানে আরেকটি কথা বলতেছি আমি, ধরেন 2 জন আছে, তাহলে পাবে কত? 3/2, 3/2, এভাবে না, মোট পাবে কন্যারাই পাবে 3/2। এখন 2 জন থাকলে 3/2 অংশ যত হবে ততকে 2 দিয়ে ভাগ দিবেন, 3 জন থাকলে 3 জনকে দিয়ে দিবেন, 4 জন থাকলে 4 জন, 5-6 জন থাকলে 6 জন, অর্থাৎ 3/2 অংশ সম্পত্তি কন্যাদের মাঝে বন্টন করতে হবে। এটা একটা নোট লাকি, এটা কিন্তু কমন জিনিস, সেটা সবসময় হিসাবের জন্য লাগে। আমরা কিন্তু এই ভাগগুলো কিন্তু জ্ঞাত করতে পারি, আনা আনা অংশ শিখছি না এখানেও। আর এই স্ত্রী কয় আনা পাবে? 2 আনা, আর কি 2 আনা, ঠিক আছে, এগুলো কিন্তু আনা দিয়ে ভাগ করতে হয়, এভাবে করলে চলবে। 1000 মানে কি একর? 1000 টাকার মোট সম্পত্তি ধরলাম আর কি। কর্নারটা নোট রাখছো না? আচ্ছা, এখানে যদি আমি বোঝার জন্য এটা নোট করতে হবে না, মাথায় শুধু এটা মাথায় রাখতে হবে। আমরা তো 1000 সম্পত্তিকে বর্ণনা করছি জাস্ট, ঠিক আছে, এখানে যদি আচ্ছা, এখানে যদি পিতা না হইয়ে যদি মাতা হতো, মাতা 1 জন বাই, তাহলে বাইয়ে কত পাতো করতে তো? মাথাটা তো নির্দিষ্ট। 6/1 নির্দিষ্ট করছি, 116, ঠিক আছে। এখন ওই যে 43টা অবশিষ্ট আছে, এই 43টা কত পাবে? বাইয়ে পাবে, ঠিক আছে। মৃত ব্যক্তির, আমরা হিসাব করতেছি মৃত ব্যক্তির। আচ্ছা, এখানে আমি একটু বলি, এখানে যদি পিতা থাকতো, পুত্র থাকলে তো কেন? হ্যাঁ, আমি নোট দিয়েছিলাম, পিতা থাকলে ভাই বোনেরা বঞ্চিত হবে। যেহেতু পিতা, তখন ভাইয়ের যে অংশটা বাইর করছে ওটা পিতার সাথে যুক্ত হয়ে যাবে। 43। আমি একটা কথা বলি, বলেন। মনে করেন আমার তো এখনো কোনো সম্পত্তি নেই, আমার বাবার সম্পত্তি, তখন আমি মারা গেলে আমার সম্পত্তি গুলো আসবে।
আপনাদের তোমার স্ত্রী আছে? না তোমার বাবা বাবা সব প্রথমে বলো কে আছে তোমার? আমার মা তোমার মা। তারপর কে আছে? আগে উত্তরাধিকারকে বের করতে হবে। আমাদের প্রথম কাজ হবে কি, মৃত ব্যক্তির উত্তরাধিকার কে, জীবিত কে কে রেখে গেছেন। মা আছে, আর কে আছে? নাই পিতা নাই? পিতা আছে। ভাই কজন? নাই দুইজন। বোন? নাই বোন নাই? নাই না? নাই। আর কেউ নাই না? হ্যাঁ, না আচ্ছা, দেখা গেল ভাই কতটুকু পাবে? দেখা যাচ্ছে যে কি আছে, পিতা আছে, তাহলে ভাই বোন বঞ্চিত। ঠিক আছে, তাইলে মাতা কত পাবে? এই, 8/1 কোনো আসছে? 6/1 বলছি বলছি না? যেহেতু ওর কোনো সন্তানও নাই, ঠিক আছে, তাহলে উনি পেত কি 3/1। তাহলে ওনাকে 3/1 দিলে আরো 3/1 থাকে যাবে। তাহলে যোগ অবশিষ্ট সম্পত্তি। ঠিক আছে, আগামী ক্লাসে বাড়ি কাজ থাকবে। এটা এই আমাদের মেসেঞ্জারে থাকবে। মেসেঞ্জারে থাকলে এই বাড়ি কাজগুলো করে নিয়ে আসতে হবে। আমি বাড়ি কাজগুলো রিসেন্টলি দিব, কালকে পরশুর মধ্যে দিব।